নমস্কার, বায়োফ্রিডমের প্রথম ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি এখানে আজকে বেসিক অফ জুলজি নিয়ে ডিসকাস করব। বিএসসি ক্ষেত্রে জানিয়ে রাখি যে অনার্স পেপারের পড়াটা তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজেই পড়ো না কেন, পড়াটা বোঝো না কেন, তোমাদেরকে যখন পেপারে লিখতে হবে, এক্সাম দিতে হবে, তখন কিন্তু তোমাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজেই দিতে হবে অনার্স পেপারটা। তো তার জন্যে আমি এখানে আমার যে স্লাইডসগুলো আছে, এই স্লাইডসগুলো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে রেখেছি, যাতে তোমরা খুব স্বাচ্ছন্দ্যে সেটা লিখতেও পারো। সেই দিকটা ভেবেই আমি এই ধরনের স্লাইড বানিয়েছি। ঠিক আছে, তো আজকে আমরা জানবো জুলজির খুব বেসিক কিছু কনসেপ্ট। যেমন প্রথমেই হোয়াট ইজ লাইফ, জীবন কাকে বলে আমরা ছোট থেকেই পড়ে আসছি। অনার্স, বিএসসি এই ব্যাপারগুলো যখন চলে আসছে, তখন কোনো ডেফিনেশনের জায়গায় তার যে সমস্ত বৈশিষ্ট্য বলি, বিশেষত যে সমস্ত ক্যারেক্টারগুলো আছে, ওগুলোই তার ডেফিনেশনের মধ্যে পড়ে যাচ্ছে। এবার আমরা জেনে নিই সংজ্ঞাটা সম্পর্কে। তো লাইফ ইজ এ ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম আমরা ক্লাস 11-12 কেমিস্ট্রিতে পড়েছি যে ওপেন সিস্টেম কাকে বলছে। ওপেন সিস্টেম হলো এমন একটা সিস্টেম যেখানে হিট অ্যান্ড এনার্জি ট্রান্সফার হয়। ছিল ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম। তো লাইফ ইজ এ ওপেন সিস্টেম। সেল পারপিচুয়েটস বলতে কি বোঝাচ্ছে? এই সেল স্থায়ী অবস্থায় থাকতে পারে। হোমিওস্ট্যাসিস কাকে বলছে না, হোমিওস্ট্যাসিস হলো জীবদেহের অভ্যন্তরীণ পরিবেশকে একটি নির্দিষ্ট ও স্থিতিশীল অবস্থায় রাখার প্রক্রিয়া, যাতে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করতে পারে। মানে বুঝতে পারছো, মানে জীবদেহের ভেতরের পরিবেশকে এমনভাবে নিয়ন্ত্রণ করা যাতে বাইরের পরিবর্তন সত্ত্বেও দেহ ঠিকঠাক করে কাজ করতে পারে। এই ব্যাপারটা হলো হোমিওস্ট্যাসিস। আর মিউটেট, অভিব্যক্তি, অ্যাডপ্ট, অভিযোজন অ্যান্ড ইভলভ। অ্যানিমেল কাকে বলে? অ্যানিমেল আর মাল্টিসেলুলার ইউক্যারিওটস, heterotrophs in nature. They must have collagen in their extracellular matrix, which makes the animals unique from other organisms. They must have heterogametic fertilization followed by gastrulation. এখানে কিছু টার্মগুলো বলে রাখি। ইউক্যারিওটস কথার অর্থ হলো সে সমস্ত জীব যাদের কোষে একটি সুসংগঠিত নিউক্লিয়াস থাকে এবং মেমব্রেন বাউন্ড অর্গানেলিজও থাকে। দে হ্যাভ কোলাজেন। কোলাজেন হলো এক ধরনের প্রোটিন যা আমাদের শরীরের বিভিন্ন টিস্যু বা কলা গঠনে সাহায্য করে এবং সেগুলোকে শক্তি ও নমনীয়তা দেয়। মানে বিশেষত এটি গঠনমূলক প্রোটিন যা ত্বক, হাড়, জোড়, লিগামেন্ট, কার্টিলেজ ও টেন্ডনে প্রচুর পরিমাণে থাকে এবং এগুলোর জন্যেই অ্যাকচুয়ালি আমাদের স্থিতিস্থাপকতা ও শক্তি বজায় থাকে। হেটেরোগ্যামেটিক মানে দুই ধরনের যৌন কোষ উপস্থিত থাকে। দুই ধরনের যৌন কোষ বলতে বা গ্যামেট বলতে এক্স অ্যান্ড ওয়াই। এখানে গ্যাস্ট্রুলেশন ব্যাপারটা আছে, ফলোড বাই গ্যাস্ট্রুলেশন। গ্যাস্ট্রুলেশন মানে কি? মানে গ্যাস্ট্রুলেশন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে ভ্রূণে 3টি ভ্রূণ স্তর অর্থাৎ জার্ম লেয়ার গঠিত হয়। একটা এক্টোডার্ম, তারপরে মেসোডার্ম, দেন এন্ডোডার্ম। এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে গ্যাস্ট্রুলেশন। এখানে 5 কিংডম ক্লাসিফিকেশনের সম্পর্কে কিছু বলা আছে। তার আগে তোমরা জেনে নাও যে মানুষের যে অর্গানাইজেশন আছে এটা কয়েক ধরনের হতে পারে। যেমন প্রোটোপ্লাজমিক গ্রেড অফ অর্গানাইজেশন, সেলুলার গ্রেড অফ অর্গানাইজেশন, টিস্যু গ্রেড অফ অর্গানাইজেশন, অর্গান গ্রেড অফ অর্গানাইজেশন অ্যান্ড অর্গান সিস্টেম গ্রেড অফ অর্গানাইজেশন। এগুলো অ্যাকচুয়ালি কি? প্রোটোপ্লাজমিক গ্রেড অফ অর্গানাইজেশন পরে তোমরা পড়বে, তোমাদের সিলেবাসে থাকবে। অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামোশিয়াম এগুলো হলো এক ধরনের প্রোটিস্ট। তো এগুলো যে কোনো একটি মাত্র সেল দ্বারা তৈরি। তো সেই কারণে সেলের মধ্যে কি থাকে? প্রোটোপ্লাজম থাকে। তো সেই কারণে এদের যে অর্গানাইজেশনটা, যে বডি অর্গানাইজেশনটা, সেটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজমিক গ্রেড অফ অর্গানাইজেশন। তারপরে আসছে সেলুলার গ্রেড অফ অর্গানাইজেশন, যেখানে অনেকগুলো সেল থাকছে, কিন্তু সেল থেকে কি তৈরি হয়? দেখো, একটা সেলের মধ্যে প্রোটোপ্লাজম আছে, তাই জন্য সেটা প্রোটোপ্লাজমিক গ্রেড অফ অর্গানাইজেশন। অনেকগুলো সেল মিলে যখন গঠন করছে তখন একটা টিস্যু গঠিত হচ্ছে, আর অনেকগুলো টিস্যু মিলে বানাচ্ছে একটি অর্গান,
আর অর্গান থেকে হচ্ছে অর্গান সিস্টেম। এভাবেই সেলুলার গ্রেড অফ অর্গানাইজেশন, টিস্যু গ্রেড অফ অর্গানাইজেশন, অর্গান গ্রেড অফ অর্গানাইজেশন অ্যান্ড অর্গান সিস্টেম গ্রেড অফ অর্গানাইজেশন। 5 কিংডম ক্লাসিফিকেশন অফ লাইফ এটি করেছিলেন বিজ্ঞানী হুইটেকার 1969 খ্রিস্টাব্দে। এখানে ইনি লাইফকে কয়েকটি কিংডমে ভাগ করেছিলেন। ফার্স্ট ইজ মনেরা, দেন প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি অ্যান্ড অ্যানিমাল। প্রত্যেকটা কিংডম সম্পর্কে একটু জেনে নিই, খুব সংক্ষেপে জেনে নেব আমরা। প্রথমে সেল টাইপস দেখব, সেল ওয়াল দেখব, অর্গানাইজেশন দেখব, মোড অফ নিউট্রিশন দেখব অ্যান্ড তার কিছু এক্সাম্পল রিপ্রেজেন্টেটিভ গ্রুপস দেখব। ঠিক আছে, তো মনেরার ক্ষেত্রে সেল টাইপস দেখব প্রোক্যারিওটস, এদের কোনো নিজস্ব পরিণত নিউক্লিয়াস থাকছে না। সেল ওয়াল প্রেজেন্ট অথবা অ্যাবসেন্ট দুই হতে পারে। অর্গানাইজেশন ইউনিসেলুলার, এরা একটা মাত্র সেল থাকে। মোড অফ নিউট্রিশন হেটারোট্রফি আর অটোট্রফি দুই হতে পারে। রিপ্রেজেন্টেটিভ গ্রুপস আর্কিয়া, ইউব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়া। ওকে, তারপর প্রোটিস্টার ক্ষেত্রে সেল টাইপ দেখব ইউক্যারিওটস, অর্থাৎ এদের একটি প্রকৃত নিউক্লিয়াস থাকছে আর অর্গানালিজও থাকছে, মেমব্রেন বাউন্ড অর্গানালিজও থাকছে। সেল ওয়াল অ্যাবসেন্ট থাকছে। অর্গানাইজেশন ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার দুই হতে পারে। মোড অফ নিউট্রিশন হেটারোট্রপি আর অটোট্রপি দুই হতে পারে। এক্সাম্পল প্রোটোজোয়া, স্লাইম মোল্ডস। প্রোটোজোয়ার ক্ষেত্রে ইউগ্লিনা অটোট্রফি। প্ল্যান্টির ক্ষেত্রে সেল টাইপ ইউক্যারিওটস, সেল ওয়াল প্রেজেন্ট থাকছে, অর্গানাইজেশন মাল্টিসেলুলার, মোড অফ নিউট্রিশন অটোট্রফি, অর্থাৎ নিজের খাবার নিজে তৈরি করতে পারে। কি গাছ আমরা সবাই জানি প্ল্যান্টি মানে গাছ, সেগুলো অটোট্রফি হয়, মাল্টিসেলুলার হয়। সেল ওয়াল এটাই গাছের সব থেকে বড় একটা বৈশিষ্ট্য, যেতে সেল ওয়াল থাকছে। ফাঙ্গি ইউক্যারিওটস হয়, সেল ওয়াল প্রেজেন্ট থাকে, মাল্টিসেলুলার, হেটারোট্রপি। এক্সাম্পল মোল্ড, ইস্ট, মাশরুমস। অ্যানিমালিয়া, সেল টাইপ ইউক্যারিওটস, সেল ওয়াল অ্যাবসেন্ট, মাল্টিসেলুলার, হেটারোট্রপি, অ্যানিমালস উইথ ব্যাকবোনস। এখন আমরা পড়ব অ্যানিম্যালের সিমেট্রি। অ্যানিম্যালের সিমেট্রি পড়ার আগে আমাদেরকে কিছু ব্যাপারটা জেনে নিতে হবে। হ্যাঁ, এখানে আমরা দেখব ফ্রন্টাল, সেজিটাল, ট্রান্সভার্স, এই 3 ধরনের সেপারেশন পদ্ধতি বলতে দুই ভাগে ভাগ করতে পারি, দুটি সমান ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, আমি যদি ফ্রন্টাল দেখি, ধরো এটি একটি মাছ, ধরতে বলেছি, অত ভালো আঁকা হয়নি, উপরে ডানা থাকতো, তো এটা তোমরা বুঝতে পারছো, এটা যদি মাছের চোখ, এখানে লেজটা ইমেজিন করে নাও। হ্যাঁ, তোমরা এটা বুঝতে পারছো যে মাছটা যদি এটা হয়, তাহলে এটা এই সাইডটা হচ্ছে মাছের পিঠের দিক, আর এই সাইডটা হচ্ছে তার মাছের পেটের দিক, অর্থাৎ পিঠ বলতে ডরসাল অ্যান্ড পেট বলতে ভেন্ট্রাল। এভাবে আমি কাটা হবে, উপর দিকটা ডরসাল থাকবে, নিচের দিকটা ভেন্ট্রাল থাকবে। তারপরে সেজিটাল দেখতে গেলে এটা লেফট অ্যান্ড রাইটে কাটা হবে মাছটাকে। তখন আমি উপর থেকে মানে সোজাসুজি তার মুখটা রাখবো, যাতে আমি তার কোন দিকটা লেফট কোন দিকটা রাইট হয় সেটা দেখতে পাই। এটা হলো মাছ। তখন আমি মাছটাকে উপর থেকে এই বরাবর কাটবো, দিলে আমার লেফট অ্যান্ড রাইট হবে, দুদিকটা দুটো হবে। তারপরে আছে ট্রান্সভার্স অর্থাৎ অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র। আমি দুটো দিয়েই যদি দেখাই যে অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র ব্যাপারটা কেমন। অ্যান্টেরিয়র মানে যেখানে মুখ থাকছে, এটা মাছের সামনের দিক, মুড়ো, এখানে মুখ থাকবে, আর এটা মাছের লেজের দিক, পোস্টেরিয়র পার্ট, এটা লেজ। তো এটা অ্যান্টেরিয়র আর এটা পোস্টেরিয়র। ঠিক আছে, এই একটা ধারণা নিয়ে থাকা ভালো। মানে এই ধরনের, মানে এই দিকগুলো দিয়ে কাটলে আমরা মাছটার দুটো সমান হাবস পাবো। এবারে দেখো, যে মাছের কথা বললাম, মাছ কিন্তু যদি আমি এভাবে কাটি সমান হাবস পাবো না, যদি এভাবেও কাটি সমান হাবস পাবো না। আমি জাস্ট তোমাদেরকে ব্যাপারটা বোঝানোর জন্যে, যে কীভাবে কাটার ব্যাপারটা আসছে সেইটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল মাছ দিয়ে দেখালাম। কিন্তু আমরা যদি সিমেট্রি, তাহলে মাছকে কিন্তু
এইভাবেই কাটতে হবে, যেখানে আমরা লেফট অ্যান্ড রাইট পাবো, অর্থাৎ সেজিটাল প্লেনে। তাহলেই কিন্তু আমরা মাছের দুটো সিমিলার হাবস পাবো। এবারে এক্সাম্পল আরও আছে, যে ফ্রন্টালের ক্ষেত্রে তাহলে কী করবো, ট্রান্সভার্সের ক্ষেত্রে তাহলে কী করবো, আছে এক্সাম্পল, তোমরা দেখো। প্রথমে এমনি একটা জেনারেল নলেজ নিয়ে রাখি যে অ্যাসিমেট্রিক বডিটা কী, যেখানে কোনো সিমেট্রি পাচ্ছি না আমরা, যেটাকে কোনোভাবেই আমরা কোনো দিক দিয়ে কোনোভাবে কেটেও আমরা তার কোনো সিমেট্রি পাচ্ছি না, সেটাকে দুভাগে ভাগ করতে পারছি না। যেমন পরিফেরা একটা ভালো এক্সাম্পল, একটা স্পঞ্জ আছে এরকম, তার একদিকটা ছোটো একদিকটা বড়, তুমি এটাকে কোন দিক দিয়ে কাটো, কোনো দিক দিয়ে কাটলেই কোনো কিছু হবে না, নাথিং, কিচ্ছু হবে না, ইরেজ করা যায় না। কোনো দিক দিয়ে কাটলেই কোনো কিছু হচ্ছে না। তারপরে আসছে রেডিয়াল সিমেট্রির ক্ষেত্রে দেখো দেখাচ্ছি, কেঁচো একটা এরকম লম্বা টিউবের মতন হয়, মেকে গেল, ভালো দেখতে পাচ্ছি, আমার টিউবের মতন হয়, লম্বা টিউব। এটাকে যদি আমি এই সোজা কাটি দিয়ে, সেটাকে যদি কাটা জিনিসটা আমার কেমন আসবে, এরকম গোল মতন আসবে, একটা গোল মতন জিনিস আসবে, তার ভেতরে আমার ডাইজেস্টিভ ট্র্যাক্ট আছে, যা কিছু আছে তার ভেতরে আছে, এই গোলের ভেতরেই সাজানো আছে, কোথাও নার্ভ সিস্টেম আছে, ব্লাড ভেসেলস আছে, সব কিছু এটার ভেতরেই আছে, এবং টোটালটা এইভাবেই গেছে, এর ভেতরে এরকম লম্বা হয়ে একটা টিউব চলে গেছে, যেটাকে আমরা ডাইজেস্টিভ টিউব বললাম, যেটা আমরা এখানে এই অংশটা আমরা আঁকলাম, সেটা ওখানেও লম্বাভাবে চলে গেছে, তাহলে আমরা যেখানেই কাটি না কেন সেম জিনিস পাবো। এক্সাম্পল এখানে দেওয়া আছে, যেমন নিডারিয়া, টিনোফোরা, ঠিক আছে। রেডিয়াল সিমেট্রির ক্ষেত্রে আরও কিছু এক্সাম্পল আছে, এবং খুব ইন্টারেস্টিং জিনিস রেডিয়াল সিমেট্রিটা খুব ইন্টারেস্টিং জিনিস। এখানে আমরা অনেক ধরনের রেডিয়াল সিমেট্রি দেখতে পাবো, যেখানে আমরা পাবো টেট্রামেরিজম, পেন্টামেরিজম অ্যান্ড হেক্সামেরিজম। টেট্রামেরিজমটা কেমন তোমরা পরবর্তীকালে পড়বে, একটা অ্যানিমেল আছে এরকম টাইপের দেখতে, পেছন দিকে এরকম আরও একটা আছে, টেন্টাকলস থাকছে, এরকম কর্নারগুলোতে টেন্টাকলস থাকছে, পেছন দিকে যেই আরেকটা আছে তাতে এরকম টেন্টাকলস থাকছে। এইটাকে যখন আমরা কাটবো সিমেট্রির জন্য, তখন একটা স্কোয়ার টাইপের আসবে, তো টেট্রামেরিজম পাবো। তারপরে আছে পেন্টামেরিজম পাবো, স্টারফিশ কীরকম দেখতে, এটা স্টারফিশ জাস্ট একটা, তো স্টারফিশটাকে যদি কাটি তাহলে এইদিকে সেম আরেকটা পাবো, মানে ডরসাল আর ভেন্ট্রালে যদি কাটি তাহলে আমরা স্টারফিশটাকে দুটো স্টারফিশ পাবো, এইদিকেও স্টারফিশের মতন সেম টু সেম দেখতে আরেকটা। বাইল্যাটেরাল সিমেট্রি আছে, বাইল্যাটেরাল সিমেট্রিতে ডিভিজিবল ইন্টু লেফট অ্যান্ড রাইট আমরা কীতে দেখেছিলাম বলো তো, আমরা কর্ডাটার মাছটা দেখলাম যে লেফট অ্যান্ড রাইট সেজিটাল প্লেনের ক্ষেত্রে বাইল্যাটেরাল সিমেট্রি, যেমন আর্থ্রোপোডা হতে পারে, কর্ডাটা মাছ, যেইটা দিয়ে দেখালাম মাছ তো একটা কর্ডেটস নাকি। বাইরেডিয়াল সিমেট্রি হলো রেডিয়াল আর বাইল্যাটেরাল সিমেট্রির একটা কম্বিনেশন, একটা মিক্স, যেখানে আমরা দুটোই দেখতে পাবো। এরপর জেনে নেব জার্ম লেয়ার কাকে বলছি। Any of three primary cell layers are formed in the earliest stages of embryonic development, consisting of the endoderm, ectoderm, mesoderm. কোথায় তৈরি হয়েছিল? গ্যাস্ট্রুলেশনের সময় বলেছিলাম। The germ layers forms during the process of gastrulation. জার্ম লেয়ারের ক্ষেত্রে দুটো ব্যাপার আছে, ডিপ্লোপ্লাস্টিসিটি অ্যান্ড ট্রিপ্লোপ্লাস্টিসিটি। ডিপ্লোপ্লাস্টিসিটির ক্ষেত্রে আমরা দেখতে পাই দুটো জার্ম লেয়ার থাকছে না, এবং ট্রিপ্লোপ্লাস্টিসিটির ক্ষেত্রে তিনটে জার্ম লেয়ার একদম ঠিকঠাকভাবে থাকছে, এন্ডোডার্ম, এক্টোডার্ম অ্যান্ড মেসোডার্ম। এটা জাস্ট একটু জেনে রাখবো যে কোন জার্ম লেয়ার থেকে কি তৈরি হয়। এক্টোডার্ম থেকে আমাদের নার্ভাস সিস্টেম, ব্রেন, স্পাইনাল কর্ড, নার্ভস, সেন্স অর্গানস, এপিডার্মিস অফ স্কিন, হেয়ার, নেলস, লেন্স অফ আইজ ইত্যাদি তৈরি হচ্ছে। অন্যদিকে মেসোডার্ম থেকে তৈরি হচ্ছে বোনস, মাসেলস, ব্লাড অ্যান্ড ব্লাড ভেসেলস, ইনার লেয়ার অফ স্কিন, কানেকটিভ টিস্যুস। আর এন্ডোডার্মের ক্ষেত্রে তৈরি হচ্ছে লাইনিং অফ ডাইজেস্টিভ ট্র্যাক্ট, ইউরিনারি ব্ল্যাডার, লাইনিং অফ ট্রাকিয়া, ব্রঙ্কাই, লাংস, লিভার, প্যানক্রিয়াস, থাইরয়েড, গোনাডস ইত্যাদি। এখানে জাস্ট
এক লাইন বা 2 লাইনে লেখা আছে যে কোনটা কাকে বলে। ফার্টিলাইজেশন, ক্লিভেজ কাকে বলে, ব্লাস্টুলেশন কাকে বলছে, গ্যাস্টুলেশন কাকে বলছে, ডিফারেন্সিয়েশন কাকে বলছে, গ্রোথ কাকে বলছে, এক্সেট্রা। তারপরে আমরা চলে আসবো সিলোমে, যেটা আজকে আমাদের মেন টপিক। আমরা আজকে সিলোমে চলে আসবো। সিলোমের দুটো টাইপ, সিউডোসিলোমেট অ্যান্ড ইউসিলোমেট। অ্যাসিলোমেটটা আমি লিখেছি ঠিকই, কিন্তু অ্যাসিলোমেটটাকে আমরা সিলোমেটের মধ্যে ধরবো না, কারণ সেটা অ্যাসিলোমেট, তাকে আমরা কেন ধরবো সিলোমেটের মধ্যে, তাই না? এক লাইনে খুব সুন্দর সংজ্ঞা হলো গিয়ে, সিলোম ইজ এ বডি ক্যাভিটি লাইন্ড বাই মেসোডার্মাল লেয়ার। মেসোডার্ম হলো গিয়ে একটা জার্ম লেয়ার, অর্থাৎ যাদের মেসোডার্ম আছে তাদের মধ্যেই আমরা সিলোমের কনসেপ্টটা আসছে। কারণ সিলোম কাকে বলে আমি এক্ষুনি বললাম, তোমরা চাইলে লিখে নিতে পারো। এটা খুব সহজ এবং অ্যাপ্রোপ্রিয়েট একটা সংজ্ঞা, যে সিলোম ইজ এ সেকেন্ডারি বডি ক্যাভিটি হুইচ ইজ লাইন্ড বাই মেসোডার্মাল লেয়ার। ওকে, কিন্তু অ্যাসিলোমেটের ক্ষেত্রে আমরা কোনো মেসোডার্মাল লেয়ার দেখতে পাবো না। এটা সিউডোসিলোমেট এবং ইউসিলোমেট, অর্থাৎ যেখানে সিলোমের কনসেপ্টটা আসছে, যেখানে সিলোম দেখা যাচ্ছে, সেখানে কেউ ডিপ্লোপ্লাস্টিক হবে না, সেখানে ট্রিপ্লোপ্লাস্টিক হবে। ঠিক আছে, তো ধরো এটা একটা অর্গান, এরকম ত্রিকোণ টাইপের, ঠিক আছে, পুরোটাই সেটেল, ভেতরে কোনো কিচ্ছু নেই, নাথিং, কোনো কিচ্ছু নেই, এভাবেই চলছে। লোকে বলছে অ্যাসিলোমেট। সিউডোসিলোমেটের ক্ষেত্রে কী বলছে, ধরো সেম টাইপের দেখতে অ্যানিমেল, ভেতরে একটা গাট বা কোনো কিছু একটা লাইনিং আছে, মেসোডার্মাল, এন্ডোডার্ম, ভেতরে একটা এন্ডোডার্মাল লাইনিং আছে, বাইরেরটা এক্টোডার্ম, এটা এন্ডোডার্ম। তো এইখানে একটা লাইন থাকছে, ঠিক আছে, এখানে একটা লাইন থাকছে মেসোডার্মাল লেয়ারের, লাইনিং থাকছে। তো এটা হচ্ছে গিয়ে সিউডোসিলোমেট, এক্টোডার্ম, এন্ডোডার্ম, আর এন্ডোডার্মের কাছে থাকছে মেসোডার্ম। এই সাইডে এখানেও এটা মেসোডার্মাল লেয়ার আছে, এটাও একটা মেসোডার্মাল লেয়ার আছে, এই এক্টোডার্মের দিকেও একটা মেসোডার্মাল লেয়ার আছে। এটাও একটা মেসোডার্মাল লেয়ার, যে জায়গাটা আমি একটু কভার করার চেষ্টা করছি, যেখান দিয়ে যাচ্ছে আমার কার্সারটা, রেড লাইন, এটা হলো গিয়ে একটা মেসোডার্মাল লাইনিং। তো এটা এক্টোডার্ম, এটা এন্ডোডার্ম, তার সাথে লাগোয়া আছে মেসোডার্মাল লেয়ার। এর মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো, এই যে ডট দিয়ে আমি দেখাচ্ছি, ফাঁকা জায়গাগুলো, ফাঁকা কিছু নেই, এইটা হলো গিয়ে আমাদের সিলোম, যেখানে লাইনিং থাকছে দুপাশে। ঠিক আছে, প্ল্যাটওয়ার্মের ক্ষেত্রে দেখতে পাই অ্যাসিলোমেট। তারপরে আসছে সিউডোসিলোমেট। যেটা দেখালাম, মেসোডার্মাল লাইনিং থাকছে, যেটা সিউডোসিলোমেট দেখালাম, যে মেসোডার্মাল লেয়ার থাকছে, লাইনিং থাকছে, কিন্তু একটা দিকে, দুদিকে লাইনিং থাকছে না। আর ইউসিলোমেট, যেটা দুদিকেই একটা মেসোডার্মালের লাইনিং থাকছে, দুদিকেই। তবে ফর্মেশন অফ সিলোম আমরা পড়ব, যে সিলোম কীভাবে তৈরি হচ্ছে। এইখানে একটা কনসেপ্ট চলে আসছে, প্রোটোস্টোম। অ্যান্ড প্রোটোস্টোম বললেই তার সাথে যেটা আসে ডিউটেরোস্টোম। প্রোটো কথার অর্থ হলো ফার্স্ট, ঠিক আছে, আর স্টোম কথাটা আসছে স্টোমাটা থেকে, স্টোমাটা কথার অর্থ হলো মাউথ। কোনো একটা অর্গানিজম ফর্মেশন হচ্ছে, এই হচ্ছে তার ফর্মেশন স্টেজ। এবারে ক্লিভেজ সৃষ্টি হচ্ছে, ক্লিভেজের পরে ব্লাস্টোপোর থেকে যদি প্রথমে মাউথ তৈরি হয়, পরে অ্যানাস তৈরি হয়, তাহলে এটাকে বলা হচ্ছে প্রোটোস্টোম। আর একই রকমভাবে ক্লিভেজ সৃষ্টি হলো, ব্লাস্টোপোর থেকে ফার্স্টে অ্যানাস তৈরি হচ্ছে, সেকেন্ডে মাউথ তৈরি হচ্ছে, শেষে মাউথ তৈরি হচ্ছে, তো এটাকে বলবো ডিউটেরোস্টোম। ঠিক আছে, ডিউটেরো কথার অর্থ হলো গিয়ে সেকেন্ড, আর স্টোমাটা আমরা জানি মাউথ। তো সেকেন্ড মাউথ মতলব ফার্স্টে হচ্ছে অ্যানাসের দিকটা তৈরি হচ্ছে, তারপরে মাউথ তৈরি হচ্ছে, তো সেকেন্ড মাউথ, ফার্স্ট অ্যানাস। এবার আমরা যখন ট্রু সিলোমের ফর্মেশন দেখতে যাব, তখন আমরা এখানে দু ধরনের সিলোম পাবো। একটা পাবো সাইজোসিলোম, আর একটা পাবো এন্টেরোসিলোম। সাইজোসিলোম কাকে বলছে? সাইজো কথার অর্থ হলো গিয়ে স্প্লিট, আর সিলোম মানে ক্যাভিটি, সিলোমিক ক্যাভিটি।
এবার স্প্লিট ব্যাপারটা কেন? ডেভেলপমেন্টাল স্টেজে, ডেভেলপমেন্টের সময় যদি মেসোডার্মাল লেয়ার ফর্ম হলো, মেসোডার্মাল লেয়ারের ফর্মেশনের পর ওই মেসোডার্ম লেয়ারটা যদি স্প্লিট করে যায়, ওই যে দেখো এটা মেসোডার্ম লেয়ারটা এরকম স্প্লিট করে গেছে, ভাঁজ প্রাপ্ত হয়ে গেছে, এটা স্প্লিটিং হয়ে গেছে। এর ফলে যেই এটা এবার আস্তে আস্তে কী হবে, এটা জুড়ে যাবে, মানে এই জায়গাটা আস্তে আস্তে জুড়ে যাবে, দিয়ে আলাদা হয়ে যাবে, আর এই জায়গাটার সাথে এই জায়গাটা জুড়ে যাবে, দিয়ে মাঝখানটা এরকম ফাঁকা থাকবে, আর বাইরেটা এরকম এটার সাথে পুরোটা জুড়ে যাবে। ঠিক আছে, এভাবে ফর্মেশন হবে। আর তারপরে আসছে এন্টেরোসিলম। এন্টেরন কথার অর্থ হলো গিয়ে গাট বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ঠিক আছে, আবার সেম একই রকমভাবে ফর্মেশনের সময় যখন আর্কেন্টেরন গাট যে থাকছে তার যদি আউট পাউচিং ঘটে, অর্থাৎ যদি বাইরের দিকে আউট পাউচিং ঘটে, এখানে দেখো ঘটছে, আউট পাউচিং ঘটছে, তখন সেটাকে বলা হচ্ছে এন্টেরোসিলোম। এখানে ফোল্ড একটা তৈরি হচ্ছে। সেম এটাতেও ব্যাপারটা সেমই হবে, বাট ফর্মেশনের দিক থেকে দেখা হচ্ছে যে ফর্মেশনটা কীভাবে হচ্ছে সিলোমের, তাই না? তো যেখানে আমরা ফোল্ড দেখছি আর্কেন্টেরনের বা গাটের, তাকে আমরা বলছি এন্টেরোসিলোম। আর যখন আমরা একটা স্প্লিট দেখতে পাচ্ছি মেসোডার্মাল লেয়ারের মধ্যে, তখন সেটাকে আমরা বলছি সাইজোসিলোম। ফর্মেশন অফ সিউডোসিলোম এখানেও আছে, এখানে হচ্ছে কমপ্লিটলি লাইনিং থাকছে না, সেই ব্যাপারটা এখানে বলা। অ্যাডভান্টেজ এখানে বলা আছে, প্রোভাইড স্পেস ফর ভ্যারিয়াস ইন্টারনাল অর্গানস, ক্যাভিটি উইথ ইটস ফ্লুইড সার্ভস অ্যাজ হাইড্রোস্ট্যাটিক স্কেলেটন ডিউরিং লোকোমোশনের সময় প্রত্যেকটা অর্গানিজমের মধ্যেই ফ্লুইড ফিল্ড ক্যাভিটি থাকছে। ওই যে ক্যাভিটি যেটাকে আমরা সিলোম বলছি, সেটা অ্যাকচুয়ালি ফ্লুইড ফিল্ড, সেটা বডি ফ্লুইডে ফিল্ড থাকছে। হাইড্রোস্ট্যাটিক স্কেলেটন বলতে কী বলছে, যে জল আছে মানে হাইড্রো ব্যাপারটা আসছে, তো সেক্ষেত্রে এটা স্কেলেটনের মতন কাজ করে। এবার তোমরা বলবে জল তো একটা লিকুইড, একটা তরল পদার্থ, এটা কীভাবে একটা স্কেলেটনের মতন কাজ করতে পারে? তোমরা ছোটোবেলায় পেপসি খেয়েছো, পেপসি কেউ যদি নাও খেয়ে থাক, ধূপ আছে যেই প্যাকেটগুলো দেখে, সরু সরু পলিথিনের প্যাকেটগুলো দেখেছো, ধূপ আছে, তো এই ধূপের প্যাকেটে কী করবে, একবার নেবে, নিয়ে এতে জল পড়বে, ধূপের প্যাকেটটার মধ্যে জল পড়বে, জল পুড়ে পুরোটা একদম ফিল করবে না জল, একটুখানি জল নিয়ে হাফটা মতন, বাকি যে ফাঁকা অংশটা আছে ওটাকে খুব পেঁচাবে, একদম পেঁচিয়ে করবে, তখন দেখবে এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে শক্ত হয়ে গেছে, এটাকে বাঁকানো যাবে না কোনো দিকে, কোনোভাবে এটাকে বাঁকানো যাবে না, এতটাই শক্ত হয়ে যায়। তো জলও কিন্তু স্কেলেটনের মতন, অর্থাৎ হাড়ের মতন শক্ত হচ্ছে, তাই না? বেশি এটাকে বাঁকাতে যাবে, এটা ফেটে যাবে, ঠিক আছে, কিন্তু বাঁকবে না। ঠিক আছে, আরও কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন সিলোমিক ফ্লুইডস হেল্পস ইন ডিস্ট্রিবিউশন অফ নিউট্রিশন, কালেকশন অ্যান্ড স্টোরেজ অফ নাইট্রোজেনাস ওয়েস্ট। এবার আসছে সিলোমের ফাংশন। সিলোমের অনেক রকমের ফাংশন আছে, একটা ফিজিওলজিক্যাল আছে, একটা অ্যানাটমিক্যাল আছে। আমরা অ্যানাটমিক্যাল ব্যাপারটা দেখে নিই, যে সিলোম ফিল্ড উইথ সিলোমিক ফ্লুইড সাচ অ্যাজ হাইড্রোস্ট্যাটিক স্কেলেটন, যে ব্যাপারটা এক্ষুনি বললাম সেই ব্যাপারটাই, যে হাইড্রোস্ট্যাটিক স্কেলেটন হচ্ছে, যার ফলে এটা লোকোমোশনে সাহায্য করছে, একই রকমভাবে এটা মেনটেন সাইজ অ্যান্ড শেপ অফ দ্য বডিতে সাহায্য করছে। সিলোম প্রোভাইড নেসেসারি রুমস টু লজ ভাইটাল অর্গানস including digestive tracts and associated glands like heart, excretory organs, reproductive organs, endocrine organs, etc. It may act as shock absorber for the internal organs and as it filled with liquid. Shock absorber হিসেবে কাজ করছে। একটা জায়গায় যদি ফ্লুইড ফিল্ড থাকছে, তো বাড়িতে কোনো আঘাত লাগলে সেটাকে অ্যাবজর্ব করছে, ভেতরে যে ইন্টারনাল যেই অর্গানগুলো আছে খুব ক্রিটিক্যাল, যেমন হার্ট আছে, এক্সক্রিটারি রিপ্রোডাক্টিভ অর্গানস আছে, এগুলোকে সে শকটা পাস করছে না, নিজের মধ্যে রেখে দিচ্ছে। তারপরে আছে ইন্টারনাল মুভমেন্ট অ্যান্ড মোশন অফ ডিফারেন্ট অর্গানস, ডাইজেস্টিভ ট্র্যাক্ট দ্যাট ইজ নেসেসারি ফর ফুড। তারপরে কিছু ফিজিওলজিক্যাল ফাংশন দেখে নেব। The coelom may be modified into specialized body cavity like hemocoel that serves in circulation. Some animals use their coelom for temporary storage of metabolic waste and excretory products which is periodically removed from the coelom. দেখো আমি বলেছিলাম যে একটা ট্রিপ্লোব্লাস্টিকের ব্যাপার আসছে, এখানে কিন্তু
নিডারিয়া, এখানে কিন্তু নিডারিয়া বা টিনোফোরা কেউ কিন্তু ট্রিপ্লোব্লাস্টিক নয়। তাই এদের যে ক্যাভিটি, যে বডি ক্যাভিটি, সেটাকে আমরা সিলোম বলছি না, সেটাকে আমরা বলছি গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি অর সেলেন্টেরন। পরিফেরার ক্ষেত্রেও সেম, পরিফেরা কোনো পরিফেরা ট্রিপ্লোব্লাস্টিক নয়, যেই কারণে আমরা পরিফেরার ও বডি ক্যাভিটিকে বলছি স্পঞ্জোসিল, সিলোম নয়। তো সিলোমের কনসেপ্ট, এই ব্যাপারটা ভাইভাতে আসে বা এমনিতেও জেনে রাখার তোমাদের দরকার যে সিলোমের ব্যাপারটা তখনই আসবে যখন মেসোডার্মাল একটা ব্যাপার আসবে, যখন মেসোডার্ম লেয়ারের ব্যাপার আসবে, যখন 3টে জার্ম লেয়ার থাকবে, যখন ট্রিপ্লোব্লাস্টিক হবে বডি। কিন্তু আমরা ডিপ্লোব্লাস্টিক বডির ক্ষেত্রে কখনোই সিলোম দেখতে পাবো না, তার বডি ক্যাভিটি দেখতে পাবো কিন্তু সিলোম দেখতে পাবো না। কারণ সিলোমের যেই আমরা সংজ্ঞা পড়েছি, যে ডেফিনেশন পড়েছি, সেই লেখা আছে সিলোম ইজ এ সেকেন্ডারি বডি ক্যাভিটি লাইন্ড বাই মেসোডার্মাল লেয়ার। ঠিক আছে, তো এখানে হবে না, কোনো মতেই হবে না।